শেখ হাসিনাকে চুপ থাকতে বলায় ডক্টর ইউনূসের প্রতি নারাজ ভারত। জানাবো ছেলের কোন আশ্বাসে কিসের শঙ্কায় দেশ ছাড়তে রাজি হন শেখ হাসিনা। শেখ হাসিনাকে ফেরত দিতে কি বাধ্য হচ্ছে ভারত? এদিকে বিএনপির কর্মকাণ্ডে আওয়ামী লীগের ফেসিবাদী রূপ ফুটে উঠেছে বললেন ভিপি নূর। এবং সর্বশেষে জানাবো ৪৮ নাগরিকের বিবৃতি, মুক্তিযুদ্ধ সংবিধানের মূলনীতি ও জাতীয় সঙ্গীতকে কটাক্ষ উদ্দেশ্য প্রণোদিত। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনাকে চুপ থাকতে বলায় ডক্টর ইউনূসের প্রতি নারাজ ভারত। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই কে সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমান্ত হত্যা এবং তিস্তার পানি বন্টন সহ বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছেন তিনি। তবে পিটিআই কে দেওয়া সাক্ষাৎকারটি ভালোভাবে নেয়নি ভারত। ভারতীয় কয়েকটি সূত্র গণমাধ্যম বা সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসকে তথ্য জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র বলেছে, এই সাক্ষাৎকারের কারণে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে ডক্টর ইউনূস ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে কোনো দ্বিপক্ষীয় বৈঠক নাও হতে পারে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, জাতিসংঘে মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকের আয়োজন করতে গত সপ্তাহে ভারতকে একটি প্রস্তাব দেয় বাংলাদেশ। এ নিয়ে এখনো ভারত থেকে কোনো আনুষ্ঠানিক জবাব আসেনি, কারণ নিউ ইয়র্কে মোদীর দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়টি এখনো চূড়ান্ত করা হয়নি। অধ্যাপক ইউনূস পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে যেসব দিক নির্দেশনা দিচ্ছেন সেগুলো উচিত নয়। তিনি প্রত্যাপনের অনুরোধ জানানোর আগ পর্যন্ত হাসিনাকে চুপ থাকার আহ্বান জানান। এছাড়া আওয়ামী লীগ ছাড়া অন্য রাজনৈতিক দলকে ভারত যে ইসলামিক দল মনে করে সেটিও ঠিক নয় বলে মন্তব্য করেন ডক্টর ইউনূস। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। ওই দিন তিনি ভারতের দিল্লিতে আশ্রয় নেন, এরপর থেকে সেখানেই আছেন তিনি। ছেলের কোন আশ্বাসে কিসের শঙ্কায় দেশ ছাড়তে রাজি হন শেখ হাসিনা? সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশে ছেড়ে যাওয়ার বিষয়ে তার ছেলে সচিব ওয়াজেদ জয় বলেন, তিনি শেখ হাসিনা দেশে ছাড়তে রাজি ছিলেন না। দেশে ছাড়ার বিষয়ে তাকে জোর করা হয়েছে। পদত্যাগের আগের দিনও আওয়ামী লীগের মাঠ পর্যায়ে নেতাকর্মীরা জানতেন শেখ হাসিনা আরো কঠোর অবস্থান নিতে চাচ্ছেন। পুলিশ বাহিনীরও ধারণা ছিল না পদত্যাগের সিদ্ধান্ত নিতে পারেন তিনি। বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার তথ্য থেকে জানা যায়, ৪ আগস্ট রাতেও শেখ হাসিনার সঙ্গে নেতা থেকে পুলিশের উচ্চ পর্যায়ে যাদের যোগাযোগ হচ্ছিল তাদের সবাইকে হাসিনা আরো কঠোর অবস্থানে থাকার নির্দেশ দিয়েছিলেন। ভারত চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে অস্বীকৃতি জানাতে পারেন ভারত চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে অস্বীকৃতি জানাতে পারে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। গণভবনের সূত্রে জানা যায়, সকাল ৯:৩০টার পর থেকে গণভবনের পরিস্থিতি ঘোলাটে হতে শুরু করে। ৩ বাহিনীর প্রধান এবং পুলিশের আইজির সঙ্গে বৈঠকে শেখ হাসিনাকে দেশের বাস্তব চিত্র বোঝানোর হলেও তিনি পদত্যাগ করবেন না বলে নিজের অবস্থানে অনড় থাকেন। সাবেক প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা বলেও তাকে পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণের রাজি করাতে পারেনি। এই অবস্থায় উচ্চপদস্থ কর্মকর্তারা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে ফোন করে পুরো বিষয়টি বুঝিয়ে বলেন। জয় নিজেও শুরুতে পদত্যাগের রাজি ছিলেন না, তবে শেখ হাসিনার জীবনের নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না এবং বড় রকমের মৃত্যু ঝুঁকি আছে এমন পরিস্থিতি জয়ের সামনে তুলে ধরা হলে তিনি শেখ হাসিনার সঙ্গে পদত্যাগের বিষয়ে আলাপে রাজি হন। মণিপুরে সংঘর্ষে নিহত ৬, আকাশে উঠছে ড্রোন, আরো হামলার শঙ্কা। মণিপুরের সংঘর্ষে নিহত ৬, আকাশে উঠছে ড্রোন, আরো হামলার শঙ্কা জানা যায়। জয়ের সঙ্গে হাসিনার ১০ মিনিটের মতো ফোন আলাপ হয়। ওই ফোন আলাপে জয় হাসিনাকে বোঝান যে এই মুহূর্তে গণভবনে থাকা তার জন্য নিরাপদ নয়। আপাতত গণভবন থেকে ভারতের উদ্দেশ্যে যাওয়ার পরামর্শ দেন তিনি। আওয়ামী লীগের হাতে টিকে থাকার শেষ দান ছিল ভারতের সহায়তা। শেখ হাসিনা ভারতে আশ্রয় নিলে সেখান থেকে তিনি পুনরায় দেশে ফিরে আসতে বা রাজনীতিতে সক্রিয় হতে পারবেন এমন আশ্বাসে এবং বেঁচে না থাকলে আওয়ামী লীগের আপাতত হাল ধরার আর কেউ থাকবে না এমন শঙ্কায় ছেলের কথাই পদত্যাগে রাজি হন শেখ হাসিনা। পদত্যাগের আগে হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন। জয়ের পরামর্শেই হাসিনা শেষবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চেয়েছিলেন, তবে ততক্ষণে ছাত্র জনতা গণভবনের কাছাকাছি চলে এসেছে এমন তথ্যের ভিত্তিতে ভাষণ রেকর্ডেরও সময় পাননি সাবেক প্রধানমন্ত্রী। শেখ হাসিনাকে ফেরত দিতে কি বাধ্য হচ্ছে ভারত?
বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণবিপ্লবের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন তিনি। আর তার ভারতে যাওয়ার বিষয়টি বেকায়দায় ফেলেছে নয়াদিল্লিকে, কারণ এখন তাকে ফেরত দিতে নয়াদিল্লির উপর চাপ বাড়ছে। সংবাদ মাধ্যম দ্য ডিপ্লোম্যাট জানিয়েছে এই চাপ ভারতকে ফেলে দিতে পারে কূটনৈতিক বাধায়, এছাড়া পরীক্ষার মুখে ঠেলে দিতে পারে বাংলাদেশ ভারত সম্পর্ক। সংবাদ মাধ্যমটি বলেছে শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত আইনগত দিক থেকে বাধ্য। 2013 সালে বাংলাদেশ ভারতের মধ্যে হওয়া প্রত্যাপন চুক্তির কথা উল্লেখ করে দ্য ডিপ্লোম্যাট বলেছে এই চুক্তিতে যেসব ধারণা রয়েছে সেগুলো অনুযায়ী শেখ হাসিনাকে ভারতে ফেরত দিতে হবে। তবে তারা চাইলে চুক্তির কিছু ধারা দেখিয়ে তাকে প্রত্যাপনে অস্বীকৃতিও জানাতে পারে। শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত হত্যা, নির্যাতন, গুম, গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে শতাধিক মামলা হয়েছে। আর এসব অভিযোগ কোথায় তাকে ভারতের রাজনৈতিক আশ্রয় দেওয়াও কঠিন হতে পারে। দ্য ডিপ্লোম্যাট বলছে ভারত কয়েকটি কারণ দেখিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত নাও দিতে পারে, কিন্তু এর মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হওয়ার শঙ্কা থাকবে। কি আছে 2013 সালে চুক্তিতে? ভারত কি হাসিনাকে ফেরতে অস্বীকৃতি জানাতে পারে? 2013 সালে ভারত ও বাংলাদেশের সরকার প্রত্যাপন চুক্তি করে। এরপর 2016 সালে এটি সংশোধন করা হয়। চুক্তিতে বলা আছে যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয় এবং এই অভিযোগ সর্বনিম্ন 1 বছর বা তার বেশি কারাদণ্ড হওয়ার সম্ভাবনা থাকে তাহলে তাকে ফেরত দিতে হবে। তবে এর মধ্যে আবার দুটি গুরুত্বপূর্ণ ধারাও রয়েছে। 6 নম্বর ধারায় উল্লেখ আছে যদি কোনো দেশ মনে করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে মামলা করা হয়েছে তাহলে তাকে প্রত্যাপনে অস্বীকৃতি জানানো যাবে। কিন্তু এই ধারাতেই আবার বিশেষভাবে উল্লেখ আছে হত্যা, সন্ত্রাসবাদ, অপহরণের মতো অপরাধগুলোর রাজনৈতিক অভিযোগ হিসেবে বিবেচনা করা হবে না। আর শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত যে সব মামলা করা হয়েছে সেগুলো সবই হত্যা, অপহরণ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা হয়েছে। দ্য ডিপ্লোম্যাট বলছে হাসিনার বিরুদ্ধে অভিযোগগুলো বিবেচনা করলে দেখা যাচ্ছে যারা 6 অনুযায়ী ভারত থেকে ফেরত দিতে অস্বীকৃতি জানাতে পারবে না। আরেকটি হলো ধারা 8, এতে বলা আছে যদি অসৎ নিয়তে কারো বিরুদ্ধে কোনো মামলা করা হয় তাহলে তাকে ফেরত দিতে অস্বীকৃতি জানানো যাবে। ভারত এই ধারাটি ব্যবহার করতে পারে। তারা দাবি করতে পারে শেখ হাসিনার বিরুদ্ধে সঠিক বিচার করার সৎ নিয়তে মামলা করা হয়নি। হাসিনা যেহেতু ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র ছিল সেই কারণে ভারত এই ধারা ব্যবহারের সমর্থন পেতে পারে। তবে বাংলাদেশ সরকার তাকে ফেরত চাওয়ার পরও যদি ফেরত না দেওয়া হয় তাহলে এটি ঢাকা দিল্লির সম্পর্ক খারাপ করবে। বিএনপির কর্মকাণ্ডে আওয়ামী লীগের ফেসিবাদের রূপ ফুটে উঠেছে বললেন বিপিনুর। সদ্য নিবন্ধিত রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূর বলেছেন দেশের নৈরাজ্য প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্র জনতার অভ্যুত্থান হয়নি। দীর্ঘদিনের একচ্ছত্র ক্ষমতায় শেখ হাসিনা সরকার স্বৈরাচারে পরিণত হয়েছিল। বিচার বিভাগ, শাসন ব্যবস্থা, দেশের ব্যবসায়িক খাত, অর্থনৈতিক অবকাঠামো এবং মুক্ত গণমাধ্যমকে ধ্বংস করেছে আওয়ামী লীগ সরকার। নূর বলেন মানুষের বাক স্বাধীনতা বিলুপ্ত করে অবরুদ্ধ করেছিল 18 কোটি মানুষকে। এসব কারণে দেশের মানুষ ফুঁসে উঠে শামিল হয় ছাত্র জনতার আন্দোলন ও গণ অভ্যুত্থানে, যে কারণে 5 আগস্ট দেশে থেকে পালাতে বাধ্য হয় শেখ হাসিনা সহ তার এমপি, মন্ত্রী ও দলের নেতাকর্মীরা। এখন আবার আরেকটি রাজনৈতিক দল সন্ত্রাস, লুটপাট, দখলবাজি ও নৈরাজ্যে লিপ্ত হয়েছে, যা দেশের ভাবমূর্তিকে বিনষ্ট করেছে। বিএনপির কর্মকাণ্ডে আওয়ামী লীগের ফেসিবাদের রূপ ফুটে উঠেছে। এটাকে কোনোভাবে বরদাস্ত করা যাবে না। দেশের মানুষকে শান্তি দিতে হলে তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে। নূর আরো বলেন দেশের মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দিতে আন্দোলন সংগ্রাম করেছি, তাতে বিএনপি সহ একাধিক দল অংশ নেই। ছাত্র জনতার রক্তের বিনিময়ে ফেসিবাদে আওয়ামী লীগের পতন ঘটিয়ে জয় প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু আবার যদি দেশে সেই নৈরাজ্য প্রতিষ্ঠা হয় তাহলে কেন আন্দোলন সংগ্রাম করেছি? দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনে আবার ঐক্যবদ্ধ হব। তবু নৈরাজ্য বাহিনীকে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না উল্লেখ করে তিনি বলেন এই সময় তিনি অন্তর্বর্তী সরকার ও যৌথ বাহিনীর উদ্দেশ্যে বলেন অবৈধ অস্ত্র উদ্ধারে যেমন যৌথ বাহিনী মাঠে নামানো হয়েছে, এই মাফিয়াদের দমন করতে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করতে হবে। আমি আমার জেলায় আসছি, সেখানে পদে পদে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। এটা কেমন মানসিকতা? সংবাদের জেরে এই সাংবাদিকদের লাঞ্ছিত করা হচ্ছে। এভাবে একটা দেশ চলতে পারে না। বর্তমান সরকারকে স্বাধীন ও মুক্ত গণমাধ্যম নিশ্চিত করতে হবে।
৪৮ নাগরিকের বিবৃতি, মুক্তিযুদ্ধ, সংবিধানের মূলনীতি ও জাতীয় সঙ্গীতকে কটাক্ষ, উদ্দেশ্য প্রণোদিত। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈর শাসকের পতনের পর মহান মুক্তিযুদ্ধ এবং জাতীয় সঙ্গীত সহ জনসাধারণের আবেগ ও অনুভূতি নিয়ে একটি সাম্প্রদায়িক গোষ্ঠী তৎপরতায় বা অপতৎপরতায় লিপ্ত হয়েছে উল্লেখ করে এর বিরুদ্ধে উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন দেশের ৪৮ নাগরিক। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, একটি সাম্প্রদায়িক গোষ্ঠী ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ এমনকি জাতীয় সঙ্গীত নিয়ে প্রশ্ন তোলার দৃষ্টতা দেখাতে পরিকল্পিত প্রচার শুরু করেছে। মাত্র কয়েকদিন আগে জামাত ইসলামের আমির জাতিকে অতীতে সবকিছু ভুলে যাবার পরামর্শ দিয়েছেন। অনুমান করা যায় অতীত বলতে তিনি ৭১ মুক্তিযুদ্ধের ইতিহাস, সেই সময়ে তার দলের ভূমিকার কথাই বুঝিয়েছেন। তিনি যে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বোঝাতে চেয়েছেন তা আরো পরিষ্কার হলো গত ৩রা সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি সংবিধান ও জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি জানিয়ে যে বক্তব্য দিয়েছেন তা থেকে আমরা তার এই উদ্দেশ্য প্রণোদিত সাম্প্রদায়িক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাই। বিবৃতিতে তারা বলেন, মত প্রকাশের স্বাধীনতার অর্থ এই নয় যেখানে যা খুশি তাই বলা যায়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।